সরকার গঠন করে তারা যে আরেকটি ছাত্রলীগ জন্ম দিবে না, এটার বিশ্বাস আমরা কিভাবে করতে চাই? এজন্য আমরা মনে করি এরকম গরম বক্তৃতার মুখের কথায় এনসিপি কেন কাউকে আমরা বিশ্বাস করতে পারি না। কারণ আমরা যেই মুক্তিযুদ্ধের সময় যেই শেখ মুজিবের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলাম, সেই মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব আমাদের সাথে প্রতারণা করেছে। তো আমরা এনসিপি কেন এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা নেতাকেও আমরা একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চাই, আমরা তাদেরকেও আমরা জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। আমরা মনে করি তারাও স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে। এজন্য আমরা এনসিপির কাছ থেকে আমরা লিখিত নিতে চাই যে তারা যদি ক্ষমতায় আসেন কিংবা তাদের রাষ্ট্র প্রকল্পে তাদের প্রস্তাবনাটা কি, তারা আসলে কেমন রাষ্ট্র দিতে চায়। তো সেই জায়গা থেকে আমরা এনসিপির পক্ষ থেকে অনেক ধরনের প্রস্তাবনা দিয়েছি। আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এই রাষ্ট্র কেন বারবার ক্ষমতায় গিয়ে একজন শেখ হাসিনা তৈরি হয়, এই রাষ্ট্র কেন বারবার ক্ষমতায় গিয়ে একজন শেখ মুজিব তৈরি হয়, এই রাষ্ট্রে বারবার ক্ষমতায় গিয়ে কেন একজন এরশাদ তৈরি হয়। আমরা সেই সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি, সেই সমস্যাগুলোর ব্যাপারে আমরা লিখিত কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা সংস্কার কমিশনে সেখানে লিখিতভাবে আমরা প্রস্তাবনা দিয়েছি। আপনাদের সেখান থেকে কিছু প্রস্তাবনা বলতে হয়, কারণ এই প্রস্তাবনা শুধুমাত্র ডক্টর ইউনূসের এসি রুমে আলোচনার প্রস্তাবনার বিষয় না। এই প্রস্তাবনা জনমানুষের মধ্য থেকে জাস্টিফাই হতে হবে। এই প্রস্তাবনা শুনে আপনারা সেই প্রস্তাবনার পক্ষে কিংবা বিপক্ষে মতামত দেওয়ার অধিকার থাকতে হবে। সেই প্রস্তাবনা যদি জনগণ গ্রহণ করে তাহলেই কেবলমাত্র ডক্টর ইউনূসের সেই অধিকার আছে এই প্রস্তাবনাগুলো গ্রহণ করার। দেখেন আমরা কি বলছি, আমরা বলছি যে এই রাষ্ট্রের প্রধান সমস্যা ছিল আপনি পাথরঘাটার মানুষ ভোট দিয়ে একজন এমপি বানাবেন, কিন্তু তিনি সংসদে গিয়ে পাথরঘাটার বিরুদ্ধে যদি কোনো বিল উত্থাপিত হয় তিনি তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। এটি 70 অনুচ্ছেদে 72-এর ফ্যাসিবাদী সংবিধানে এটি লিপিবদ্ধ ছিল। আমরা বলেছি এই 70 অনুচ্ছেদ বাতিল করে সেখানে এমপিদেরকে স্বাধীনভাবে ভোট দেওয়ার একটি প্রভিশন সেখানে যুক্ত করতে হবে। আমরা বলেছি এটি যদি যুক্ত না হয় তাহলে এনসিপি কেন বিএনপি কেন একজন ফেরেশতাকে ক্ষমতায় বসালেও তিনি শেখ হাসিনা হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। আমরা বলছি এই সংবিধান সংস্কার করতে পারলে যদি যে ক্ষমতায় আসবে সে যদি নিজের মতো সংবিধান সংস্কার করে তাহলে সে আবার স্বৈরাচারী হয়ে উঠতে পারে। দেখেন আমরা দেখেছি 90-এর আন্দোলনের পরে 3 জনের একটি রূপরেখা ছিল, বিএনপি ক্ষমতায় এসে সেটিকে ভঙ্গ করেছে 96-এর নির্বাচনে। আমরা দেখেছি 14 নির্বাচনে আওয়ামী লীগ সেটিকে ভঙ্গ করেছে। তার মানে আমরা আর কাউকে বিশ্বাস করতে চাই না। এজন্য আমরা বলছি সংবিধান সংস্কার করার জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রভিশন গুলো সংস্কার করার জন্য গণমানুষের কাছে গণভোট দিতে হবে। গণভোটের মধ্য দিয়ে আপনার আমার মতামতের মধ্য দিয়ে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী গুলো সংস্কারে নিয়ে আসতে হবে। তারপরে আমরা বলছি দেখেন শেখ হাসিনা কেন শেখ হাসিনা হয়ে উঠলো, কারণ আমাদের মধ্যে এমন একটা ধারণা হয়েছিল যে যারা এখন বড় বড় মাস্তানি করে নেতামি করে তাদেরও অনেককে বলতে শুনেছি শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আসলে এই দেশের মুক্তি নাই। তার মানে তারা মেনে নিচ্ছে শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত তারা আওয়ামী শাসন মেনে নিত। এই সমস্যাটা কেন? এই সমস্যা হচ্ছে একজন ব্যক্তি সারা জীবনের জন্য প্রধানমন্ত্রী হতে পারা। আমরা এজন্য বলেছি, আমরা প্রস্তাবনা দিয়েছি একজন ব্যক্তি কোনোভাবেই 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দেখেন পৃথিবীর বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো দেখেন যেখানে তারা সভ্যভাবে দেশ পরিচালনা করছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী তারা থাকতে পারেন না কিংবা রাষ্ট্রপ্রধান থাকতে পারেন না। তৃতীয় সমস্যাটা কি? তৃতীয় সমস্যা হচ্ছে দেখেন শেখ হাসিনা একজন ব্যক্তি এত স্বৈরাচারী হবেন না কেন? তিনি আওয়ামী লীগের প্রধান ছিলেন, তিনি সংসদ নেতা ছিলেন, তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ রাষ্ট্রের যদি 3টি গুরুত্বপূর্ণ পদ থাকে, প্রত্যেকটা পদে যদি একজন ব্যক্তি থাকে তিনি তাহলে কার কথা শুনবেন? তিনি তাকে কাকে মানবেন? তিনি তো নেক্সট টু গড নিজেকে মনে করবেন। আমরা মনে করছি আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে দলীয় প্রধান থেকে পদত্যাগ না করে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি থাকবে, তাহলে মনোনয়ন বিক্রিটা বন্ধ হবে, তাহলে দলের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে চেক এন্ড ব্যালেন্স তৈরি হবে। আওয়ামী লীগ সরকারি বাহিনী তখন হবে না। আমরা মনে করছি এখানে সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো রয়েছে, দেখেন একজন ব্যক্তি ভোট পায় 40,000, আর একজন ব্যক্তি ভোট পায় 30,000। 40,000 ভোট পেয়ে একজন এমপি হয় 1 লাখ ভোটের মধ্যে, কিন্তু 60,000 ভোট কিন্তু ওখানে ভিন্ন ভিন্ন অন্যান্য দলগুলো পেয়েছে। এজন্য আমরা বলছি এই বিরোধী দলগুলোকে, বিরোধী মতগুলো সংসদে আমাদের
অ্যাকোমোডেট করতে হবে, সংসদে তাদেরকে সুযোগ দিতে হবে। এই সুযোগ দেওয়ার জন্য বিরোধী দলগুলোকে স্থায়ী কমিটি, সংসদের যে স্থায়ী কমিটি থাকে সেই স্থায়ী কমিটির প্রধান করতে হবে। যখন বিরোধী দলগুলোর মধ্য থেকে আমরা সংসদের স্থায়ী কমিটির প্রধান করব, আর সংসদ সদস্য থাকবে সরকারি দলের লোকরা, মন্ত্রী থাকবে সরকারি দলের লোকেরা, তখন এই দুইটা গ্রুপের মধ্যে ওখানে ডিবেট হবে কোন বিষয় নিয়ে, ওখানে পাওয়ার অফ ব্যালেন্স তৈরি হবে, ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে, এই সমস্ত বিষয়গুলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, নির্বাচনী সীমানা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে যেখানে আওয়ামী লীগের ভোটগুলো বেশি এবং কৌশলে যেন এমপি হওয়া যায়, ছোট আসন করে আওয়ামী লীগ নিশ্চিত করেছে, বড় আসন করে আওয়ামী লীগ নিশ্চিত করেছে। আমরা মনে করি জনগণের ভোগান্তি, জনচিন্তা মাথায় রেখে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। দেখেন বরগুনা জেলায় 6টা উপজেলা, প্রত্যেকটা উপজেলা আলাদা আলাদা নদী দিয়ে ঘেরা, 3টা উপজেলা দিয়ে একটা আসন হতে পারে না। আমরা মনে করি বরগুনার মানুষের জন্য আলাদা আলাদা 3টা আসন হওয়া দরকার। আসন হলে আমরা একজন এমপি বেশি পাবো, এমপি বেশি পেলে তিনি আমাদের কথা সংসদে একজন এমপি বেশি বলতে পারবে, একটা ভয়েস ওখানে তৈরি হবে। আমরা মনে করি যে কোন দল থেকে যাবে সেটি বড় কথা না, এই বরগুনা জেলার মানুষের জন্য আমাদের আসন পুনর্নির্ধারণ করা দরকার, সীমানা পুনর্নির্ধারণ করা দরকার। আমরা আরেকটি জিনিস বলে শেষ করতে চাই, আমরা এখানে নিয়ে এসেছি 5-6টা বই নিয়ে এসেছি, আমরা যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা দিচ্ছি প্রত্যেকটা বিষয় আপনারা পড়ে দেখবেন, পরে আপনারা ফিডব্যাক দিবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত নিয়েই আমরা রাষ্ট্রের এই সংস্কারগুলো করে ছাড়বো ইনশাআল্লাহ। দেখেন আমরা আর লাস্ট একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ হয়ে গেছিল শেখ হাসিনার ডাইনিং টেবিলের মতো, তিনি যা বলতেন সেটি সেখান থেকে বাস্তবায়ন হতো। আমরা মনে করি বিচার বিভাগকে আলাদা একটি সচিবালয় তৈরি করতে হবে। আমলাদের খপ্পরের হাত থেকে যেই সমস্ত ডিসিরা এই শেখ হাসিনার অবৈধ নির্বাচন, রাতের নির্বাচন বাস্তবায়ন করেছে, সেই সমস্ত ডিসিরা যখন সচিব হবেন তাদের মধ্য দিয়ে তাদের নিয়ন্ত্রণে বিচার বিভাগকে রাখা যাবে না, এটি একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এরকম ভাবে আমরা মনে করি আপনাদের সামনে আমরা যে 8-10টা সংস্কার প্রস্তাবনা বললাম, এই 8-10টা সংস্কার যদি একটা রাষ্ট্র নিশ্চিত করতে পারে, আমরা গ্যারান্টি দিচ্ছি কারো পক্ষে আগামীর বাংলাদেশে শেখ হাসিনা হওয়া সম্ভব না। আমরা গ্যারান্টি দিচ্ছি আগামীর বাংলাদেশে কারো পক্ষে আওয়ামী লীগ হওয়া সম্ভব না। কারণ যখন এক ব্যক্তি আওয়ামী লীগ হয়ে উঠবে তখন তার দলের অন্য ব্যক্তিরা তাকে বাধা দিবে যে না, আমরা শেখ হাসিনার মতো পালিয়ে যেতে চাই না। আমরা মনে করি এক ব্যক্তির নির্দেশনায় এক ব্যক্তিকে একেবারে ফেরাউন করে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা মনে করি আপনারা এখানে এসেছেন, আমাদের কয়েকটা প্রশ্ন এখানে এসেছে, সেটা হচ্ছে যে আমাদের যেই